চলতি বাংলায় একটা কথা আছে, যারে দেখতে নারী তার চরণ বাঁকা, যাকে পছন্দ নয় তার সব কিছুতেই আপত্তি। অনেকের মতে আমাদের শাসক দলের নেত্রীর অবস্থা হয়েছে অনেকটা সেই রকমই। যাকে তিনি পছন্দ করেন না তাকে তিনি মোটেও দেখতে পারেন না, আর সেই দেখতে না পারা বা অপছন্দের ব্যাপারটা নিয়ে তার একটা অ্যালিবাই তৈরি হয়েছে। সেই অ্যালিবাই একসময় কংগ্রেস সিপিএম হয়ে এখন বিজেপিতে পৌঁছেছে। এখন বিজেপির বীজমন্ত্র তার কানে গেলেই তিনি সব ভুলে যান। শুধু তার একটি কথাই মাথায় থাকে, বিজেপি শত্রু, বিজেপি শত্রু, বিজেপি শত্রু। রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ, ঠিক এই অ্যালার্জিটাই 2011 সাল ও তার আগে পরে সিপিএমের প্রতি তার ছিল। তারও আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করার সময় এই ধরনের অ্যালিবাই কংগ্রেসের প্রতিও দেখা গিয়েছিল। একসময় সিপিএমের নাম শুনলেই তিনি যেমন ক্ষেপে যেতেন, এখন বিজেপির নাম শুনলেই ঠিক একইভাবে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছেন। এমনকি বিজেপি নেতাদের সঙ্গে কারো কারো পুরনো ছবি দেখলেও সেটা তিনি সহ্য করতে পারছেন না। আর এখানেই প্রশ্ন উঠছে যে বিজেপিতে 3 বছর কাটানোর পর মুকুল রায় তৃণমূলে যোগ দিয়ে ভালো ছেলে হয়ে গেলেন, অথচ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের পুরনো একটি ছবিতে বিজেপির নেতারা রয়েছেন বলে, তিনি কোনো একসময় বিজেপির লিগ্যাল সেলের দায়িত্বে ছিলেন বলে তার বিচারের প্রতি আগে থেকে অনাস্থা জানিয়ে যেভাবে রীতিমতো দেশের বিচার ব্যবস্থার প্রতি তৃণমূল অনাস্থা দেখাতে শুরু করেছে, প্রতিবাদ জানাতে শুরু করেছে, তাতে অনেকেই কিন্তু এর মধ্যে অশনি সংকেত দেখতে পাচ্ছেন। ভবিষ্যতে তৃণমূল বিজেপির যে রাজনৈতিক লড়াই সেটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে তার কিন্তু একটা আগাম আভাস অনেকেই পেতে শুরু করেছেন। নন্দীগ্রাম মামলা বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ থেকে সরানো নিয়ে তৃণমূল আরও স্পষ্ট করে বলা ভালো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অনড় অবস্থান নিয়েছেন তাতে বিরোধীদের অনেকেই প্রশ্ন তুলছেন, এবার বিজেপিও যদি একই অবস্থান নেয়, বিভিন্ন মামলায় যদি পছন্দের বিচারপতিদের দিয়ে বিচার করাতে শুরু করে বা বিচার করানোর দাবি করে, তাহলে সেই ধাক্কা তৃণমূল সইতে পারবে তো? দেশের মোদী বিরোধীরা সামাল দিতে পারবে তো? তখন এই অভিযোগ করা হবে না তো যে মোদী সরকার দেশের বিচার ব্যবস্থাকে একেবারে লাটে তোলার ব্যবস্থা করেছে? বন্ধুরা, এই কথা কেন বলছি তার কারণ হলো, এদিন নন্দীগ্রাম মামলায় হাইকোর্টের শুনানিতে যেভাবে তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি বিচারপতি কৌশিক চন্দ্রকে মামলা ছাড়ার জন্য যে যুক্তিগুলো দিয়েছেন, সেই যুক্তিগুলো শুনলে আপনাদেরও মনে কিন্তু এই প্রশ্নগুলো উঠতে পারে। এদিন নন্দীগ্রাম মামলার শুনানির শুরুতেই কংগ্রেস নেতা তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অভিষেক মনু সিংভি সরাসরি বিচারপতি কৌশিক চন্দ্রের প্রতি অভিযোগ তুলে বলেন যে আপনি এই মামলা শুনতে চান বা না চান তাতে কিছু যায় আসে না। আমি শুধু বুঝতে পারছি না যে কেন নিয়ম মেনে এই বেঞ্চ বদল হবে না, এই মামলার বেঞ্চ বদল হবে না। এবং এরপরই অভিষেক মনু সিংভি যেটা দাবি করেন যে পুনর্বিবেচনা নিয়ে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে, মূল মামলার শুনানি পরে হবে, আগে মামলাটির যে পুনর্বিবেচনার আবেদন সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, না হলে ব্যাপারটা নাকি ঘোড়ার আগে গাড়ির দৌড়ের মতো হয়ে যাবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি একথাও বলেন যে আমরা জানতাম মামলাটি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে যাবে, কিন্তু হঠাৎই 16 জুন জানতে পারি আপনার বেঞ্চে এসেছে মামলাটি, আর এখানেই আমাদের আপনাকে অনুরোধ, আপনি মামলাটি থেকে সরে দাঁড়ান। অভিষেক মনু সিংভির এই অনুরোধ নাকি হুঁশিয়ারি, সেটা বন্ধুরা আপনারাই বলুন। তবে এর উত্তরে বিচারপতি কৌশিক চন্দ্র অভিষেক মনু সিংভিকে বলেন যে 18 জুনের আগে মামলা নথিভুক্ত হয়েছে, তখন কেন এই মামলার নিরপেক্ষতা নিয়ে বলা হয়নি? তিনি আরও বলেন যে আপনারা প্রধান বিচারপতির কাছে এই মামলার পুনর্বহালের জন্য আবেদন করেছিলেন, এটা কী ধরনের পদ্ধতি? আপনারা তো এখানে এসে আপনাদের কথা প্রথমে জানাতে পারতেন, কিন্তু সেটা না করে আপনারা সোজাসুজি প্রধান বিচারপতিকে একেবারে আর্জি জানিয়ে বসলেন। এটা কি ধরনের শিষ্টাচার? আমি বিজেপির লিগ্যাল সেলের প্রধান ছিলাম বলে কি অসুবিধা? মিস্টার সিংভি, আপনি কি বিজেপির সাংগঠনিক কাঠামো সম্বন্ধে জানেন? এবং শেষ পর্যন্ত বিচারপতি কৌশিক চন্দ্র এদিন জানান যে আচ্ছা ঠিক আছে, আপনাদের দাবি বিবেচনা করা হচ্ছে, আইন মোতাবেক যেটা হওয়ার সেটাই হবে, আপাতত এই নির্দেশ মুলতবি থাকছে। এবং এরপরই এদিন নন্দীগ্রাম মামলার শুনানি স্থগিত হয়ে যায়। এখন কথা হচ্ছে যে আদৌ এই মামলাটি বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ থেকে সরবে কিনা, বিচারপতি কৌশিক চন্দ্র নিজে এই মামলাটির শুনানি থেকে সরে দাঁড়াবেন কিনা, সেটা পরের প্রশ্ন, সেটা অন্য বিষয়। কিন্তু এই ঘটনা, তৃণমূলের এই যে আপত্তি
আপত্তি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনানি নিয়ে যে আপত্তি, সেই আপত্তি নিয়ে আরও কিন্তু বেশ কিছু প্রশ্ন মানুষের মনে উঠতে শুরু করেছে। আর সেই প্রশ্নগুলির প্রথম যে প্রশ্নটি হচ্ছে, সেই প্রশ্নটি এটাই যে মুকুল রায় 3 বছর বিজেপিতে ছিলেন এবং 3 বছর তিনি তৃণমূলের বিরুদ্ধে নানা অকথা কুকথা নানা অভিযোগ তিনি করেছিলেন। তারপরেও দেখা গেল যে ভোটের পর মুকুল রায়কে রীতিমতো তৃণমূলে স্বাগত জানানো হলো। স্বাগত জানালেন কে? স্বয়ং মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তৃণমূলে স্বাগতই জানানো নয়, তাকে রীতিমতো বড় বড় দায়িত্ব দেওয়ারও ব্যবস্থা করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এখানেই প্রশ্ন উঠছে যে মুকুল রায় যদি 3-4 বছর বিজেপিতে কাটিয়ে আসার পর তৃণমূলের বিশ্বাস ফিরে পেতে পারে, তাহলে একজন বিচারপতি যিনি কিনা এক সময়ে হয়তো বিজেপির লিগ্যাল সেলের দায়িত্বে ছিলেন, কিন্তু তারপরে তিনি হাইকোর্টের বিচারপতির দায়িত্ব পেলেন, তাহলে তার আগের যে দায়িত্বের কথা, সেই দায়িত্বের কথা তৃণমূল এখন ভুলে যাচ্ছে না কেন? তৃণমূল নেত্রী এখন সেই দায়িত্বের ব্যাপারটিকে নিয়েই, কাজের দায়িত্বকে নিয়েই কেন এত উঠে পড়ে লেগেছে? বিজেপিতে 4 বছর থাকার পরেও যদি মুকুল রায়ের শুদ্ধিকরণ হতে পারে, মুকুল রায় যদি তৃণমূলের কাছে বিশ্বাসের পাত্র হয়ে উঠতে পারেন, মুকুল রায় যদি ফের বিজেপির মানসিকতার ছেড়ে তৃণমূলের মানসিকতায় ফিরে আসতে পারেন, তাহলে একজন বিচারপতি একসময় যিনি বিজেপির লিগ্যাল সেলের দায়িত্বে ছিলেন, তার সেই মানসিকতা কি পরিবর্তন হতে পারে না? তিনি এখনও বিজেপির হয়েই কাজ করবেন, এই কথাটা তৃণমূল ভাবছে কি করে? এই প্রশ্নটাই কিন্তু বিভিন্ন মানুষের মনের মধ্যে উঠতে শুরু করেছে, বিরোধীদের মনের মধ্যে উঠতে শুরু করেছে। দ্বিতীয় যে প্রশ্নটি উঠছে যে আজকে তৃণমূল যেভাবে নন্দীগ্রাম মামলাকে কেন্দ্র করে খোদ একেবারে বিচারপতিকেই বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ার একটা তোড়জোড় শুরু করেছে, এরপরে ভবিষ্যতে এ ধরনের কোনো মামলা হলে এই যে ট্র্যাডিশন, এই যে রীতি, কোনো বিচারপতির যদি পুরনো দিনে কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্বের সঙ্গে ছবি থেকে থাকে কিংবা কারোর সঙ্গে যদি এতটুকু কোনো যোগাযোগ থেকে থাকে, তাহলে এরপরে এই মামলা সরানোর ব্যাপারটাই, পছন্দের অপছন্দের বিচারপতিকে নিয়ে আসার ব্যাপারটাই একটা রীতি হয়ে দাঁড়াবে না তো? এরপরে তো অনেক রাজনৈতিক দলই এই একই অভিযোগে বিভিন্ন বিচারপতির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করতে পারে, বলতেই পারে যে এই বিচারপতির বেঞ্চে আমরা আমাদের মামলার শুনানি করব না। আর সেটা যদি হয়ে দাঁড়ায়, বিভিন্ন রাজনৈতিক দল যদি ঠিক একইভাবে একই জিনিস করতে শুরু করে, তাহলে আগামী দিনে দেশের বিচারপতিদের প্রতি মানুষের যে বিশ্বাস, মানুষের যে ভরসা, মানুষের যে মর্যাদা, যে সম্মান, সেটা আদৌ বজায় থাকবে তো? এরপরে এমন হবে না তো যে দেশের বিচারপতিদেরও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থক বলে দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা শুরু হয়ে যাবে না তো? এই প্রশ্নটাই কিন্তু অনেকে তুলছেন, বিশেষ করে বিরোধীরা কিন্তু বারবার এই জিনিসটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে এই মামলা, অর্থাৎ নন্দীগ্রাম মামলা, যে মামলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তিনি নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে হারেননি, তিনি আসলে সেখানে জিতেছেন, কিন্তু তিনি সেটা মেনে নিতে পারছেন না। এই মামলায় যে ঘটনাগুলো ঘটে চলেছে একের পর এক, সেই ঘটনাগুলো কিন্তু দেশের বিচার ব্যবস্থার প্রতি একটা বড় সড় প্রশ্ন তুলে দিতে শুরু করছে, এমনটাই কিন্তু মনে করছেন আইনি বিশেষজ্ঞদের একাংশ।